পুলিশেও হাজবেন্ডের কোটাতে আসেনি। রাতে ঘুম হয় ঠিক মতো? নারী বিধায় মানুষ আমাকে বেশি ভালোবাসে। কতটা পুলিশ আসলে জনতার হতে পারলো? পুলিশই জনতা, জনতাই পুলিশ। আইন শৃঙ্খলার অবস্থা কেমন দেখেন? আন্দোলন হলে গাড়ি পুড়িয়ে দেয়, গাড়ি ভাঙচুর করে। এই অভিযোগটা কতটা সত্য? পুলিশকে বাদ দিয়ে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা চলবে না। বাংলাদেশ পুলিশ কি কখনো নারী আইজিপি পাবে? বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না। নাগরিকদের জন্য রাষ্ট্রের যত রকম সেবা আছে, যত রকম সংস্থা আছে, তার মধ্যে সবচেয়ে বোধহয় বেশি গালাগালের মুখে পড়তে হয় বাংলাদেশ পুলিশকে। আবার রাত বিরাতে বিপদে পড়লে সবার আগে যে নামটি মাথায় আসে একজন নাগরিকের, তার নামও পুলিশ। পুলিশের সুখ দুঃখ আছে, পুলিশের সমালোচনা আছে, আলোচনা আছে। আমরা বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থা, আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথাচলকের অতিথি বাংলাদেশের ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। তিনি একই সাথে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। শামীমা পারভিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি ঢাকা জেলার প্রথম নারী এসপি। নারীদের পুলিশের অংশগ্রহণ এবং উচ্চ পদে আসীন হওয়া খুব বেশি দিনের ইতিহাস না। প্রথমে একটু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই। এই যে ঢাকা জেলার দায়িত্ব নিলেন, কয়েক কোটি মানুষ, ডিএমপির বাইরেও একটা বড় ঢাকা আছে যার সামগ্রিক আইন শৃঙ্খলার দায়িত্বে আপনাকে দায়িত্ব পালন করতে হয়। রাত দিন 24 ঘন্টা আপনি আইন শৃঙ্খলার এক অর্থে অভিভাবক। রাতে ঘুম হয় ঠিক মতো? খুব মজার একটা কোশ্চেন করেছেন। আসলে আমি যেহেতু নারী, সেই হিসাবে আমাকে জেন্ডার ভিত্তিক এই কোশ্চেনের মুখোমুখি সবসময় হতে হয়। যদিও আমি জেন্ডার তো মানুষেরই তৈরি, সমাজের তৈরি, সেই কারণে প্রথমে আমি নিজেকে মানুষ হিসাবে দেখতে ভালোবাসি। তারপরও সামাজিক বাস্তবতায় সকলে একই কোশ্চেন আমাকে করে যে নারী হিসাবে, নারী পুলিশ সুপার হিসাবে আপনার কেমন লাগছে। সেজন্য একটু বেশি বাড়তি চাপ অনুভব করি। তারপরে ঢাকা হচ্ছে রাজধানী, এখানে আপনার 3 কোটির বেশি জনগণ বাস করে। তো এত মানুষের প্রত্যাশা পূরণ, মানুষকে নিরাপদ রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এবং যেহেতু আবার আমি নারী বিধায় জনগণও মনে করে যখন তখন আমাকে ফোন করা যায়, বা আমাকে ফোন করলে হয়তো বা একজন পুরুষের থেকে একজন নারী বেশি মানবিক হয়, এই সোসাইটিতে এই ধারণাও আছে। সেই কারণে আমাকে সময় নেই, অসময় নেই, যেটা বলি রাতে বিরাতে 2টা-3টার সময় মানুষ আমাকে ফোন করে। সো আমি সেই ক্ষেত্রে বলবো যে এক ধরনের এটা আমি উপভোগ করি যে যাক, নারী বিধায় মানুষ আমাকে বেশি ভালোবাসে বা আমার কাছে বেশি প্রত্যাশা মানে রাখে। এই জন্য একটু চাপ অনুভব করি যে মানুষের এই প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি। আপনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর কি দেখলেন ঢাকার অবস্থা, আইন শৃঙ্খলা? এবং আপনি দায়িত্ব নিয়েছেন এই নির্বাচনের পরপরই বোধহয়। না, খুব বেশি দিন না, আমি আসলে অলমোস্ট 3 মান্থস হচ্ছে। আমি 5 তারিখের পরে আমি হচ্ছে চতুর্থ এসপি। আমি 5 তারিখের। তো সেই অভিজ্ঞতা থেকে একটা লম্বা সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে নানান রকম প্রশ্ন ছিল, নানান রকম সমালোচনা ছিল, আলোচনা ছিল। ডিএমপির বাইরে যে বড় ঢাকাটার দায়িত্বে আপনি আছেন, আইন শৃঙ্খলার অবস্থা কেমন দেখেন? আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট যে ছাত্র বিপ্লব, সকলে মিলে আমরা যে একটা আন্দোলনের মুখে বাংলাদেশে যে একটা বড় পরিবর্তন এসেছে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কিছু অবনতি ঘটেছিল। বিশেষ করে মব জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাস্তাঘাটে, যেহেতু পুলিশও কিছুটা আমাদের সংখ্যা কম ছিল, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, কিছু বিষয়ের ভিতর দিয়ে আমাদেরকে, চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে। বিধায় সারা বাংলাদেশে, শুধু আমার ঢাকা জেলা না, কিছুটা আইন শৃঙ্খলা নিয়ে আমাদের চ্যালেঞ্জ ছিল। তবে আমরা যে বললাম, আমার আগে যে 3 জন এসপি ছিলেন ঢাকা জেলাতে, তারা সারাক্ষণ 24/7 তারা চেষ্টা করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক আনতে। বিশেষ করে নির্বাচনের পরে যখন গণতান্ত্রিক সরকার এসেছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের নতুন আইজিপি স্যার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দায়িত্ব নিয়েছেন, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বর্তমানে আমি বলতে পারি যে ঢাকা জেলা সহ আমাদের বাংলাদেশের, বা আপনারাও ভালো বলতে পারবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে 5 তারিখের পরে যা দেখা গিয়েছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। অন্তত মানুষ নিরাপদে এখন ঘরে থাকতে পারছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি তো ধরেন একরকম, কিন্তু 5ই আগস্টের পর আমরা পুলিশকে নিয়ে সবচেয়ে যে লাইনটি ব্যবহার করা হয়েছে, পুলিশের মনোবল ভেঙে গেছে। একটা লম্বা সময়ের পুলিশিংয়ের যে অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের হয়েছে,
পুলিশের কাছ থেকে সেবা পাওয়া না পাওয়া, নানান রকম অভিযোগ, এই সামগ্রিক প্রেক্ষাপটে মনোবল কতটা ফিরল 5ই আগস্টের পর? এই যে 1.5 বছর অন্তর্বর্তী সরকার কাটালো, তারপর একটা নির্বাচনের পর এখন নির্বাচিত সরকার, মনোবলের ঘাটতি দেখেন কোনো এখনো? আমি যদি টু বি অনেস্ট আপনার সাথে বলি যে এখনও পরিপূর্ণ যদি আপনি 100% বলেন, হয়তোবা কিছু ল্যাকিংস আছে, 100% আমি বলবো না। তবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, কারণ সবসময় আমরা অতীত থেকে শিক্ষা নিই। আমাদের পুলিশের ভিতর দিয়েও গিয়েছে, আমাদের আসলে পুলিশ সৃষ্টি হওয়ার পর থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ মানুষ যখন অসহায় থাকে তারা তখন কিন্তু পুলিশের সহযোগিতা চায় এবং তারা মনে করে যে পুলিশই তাদের লাস্ট আশ্রয়স্থল, এই জন্য পুলিশ তো প্রত্যাশা মানে বেশি। সবচেয়ে বেশি গালি দেওয়ার সহজ জায়গাটাও পুলিশ, জি। আবার সব বিপদে পড়লে সবার আগে নাম মনে নেওয়ারটাও পুলিশ। তো সেই ক্ষেত্রে আমাদের পুলিশের কিছু মনোবলে ঘাটতি ছিল বিভিন্ন কারণে। এখন আমরা আসলে একটা রিকভারি করছি, এখন মোটামুটি আমরা সবাই মনোবল যদি মনে করেন যে আগে 50% ছিল, সেটা আমি বলবো এখন 80+ বা 90-র কাছাকাছি। সো আমরা কাজ করছি এবং এখন আমরা পুলিশরা অনেকটাই স্বাভাবিক, আগের মতোই কাজ করছি এবং জনগণের পুলিশ হয়ে ওঠারই চেষ্টা করছি বলতে পারেন। আপনি তো 2 দশক এই পুলিশ সার্ভিসে, এর আগে একটা লম্বা সময় বাংলাদেশ দেখেছেন, আপনার জন্মের পর, বুদ্ধি হওয়ার পর, ছাত্র জীবনে, এবং নিশ্চয়ই পড়াশোনা করে আগের অবস্থাও জানেন। এই যে 55 বছরের বাংলাদেশ, পুলিশ বলে যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। কতটা পুলিশ আসলে জনতার হতে পারলো? কতটা পুলিশ তার বন্ধু হয়ে উঠতে পারলো? নির্দ্বিধায় একটা মানুষ কি এখনও আসলে থানায় গিয়ে তার একটা বিপদের কথা বলতে পারে? দেখেন, এই প্রশ্নটা শুধু ঢাকার এসপি হিসেবে না, আমি আপনাকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও করছি, যেহেতু আপনি এখন একটা লিডারশিপ পজিশনে, আপনার সাথে নিশ্চয়ই কথা হয় সারা দেশের পুলিশের। জি, আমি যেহেতু আপনারা জানেন, সম্প্রতি আমি এর আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে ছিলাম, গত কমিটিতে জয়েন্ট সেক্রেটারি হিসাবে ছিলাম, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি আমি। এবং সম্প্রতি আপনারা জানেন পুলিশ উইকে আমাদের নতুন কমিটি, আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি বর্তমানে। তো আমার মোটামুটি সেই কারণেই সারা বাংলাদেশে পুলিশের যারা আছেন দায়িত্বে, এই ক্রাইম ডিভিশনগুলো বিশেষ করে, তাদের সাথে আমার সবসময় কথা হয়। দেখেন আসলে যেটা বলছিলাম যে পুলিশের জনতা মানে পুলিশই জনতা, জনতাই পুলিশ যেটা বলছেন, এটা কিন্তু আসলে আমরা এমনিতেই আসিনি। কারণ আপনি যদি আমাদের বাংলাদেশে যদি আমরা 18 কোটি বা 20 কোটি জনগণ যাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আমরা পুলিশ কিন্তু 2.5 লক্ষও না, তারও কম। তো আসলে যদি এই স্লোগানটা সত্যি না হতো, পুলিশই জনতা, জনতাই পুলিশ, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেবা দিতে পারতাম না মাত্র 2.5 লাখ পুলিশ দিয়ে। জনতা আমাদের পাশে আছে এবং সহযোগিতা করছে। এবং আপনারা জানেন কমিউনিটি পুলিশিং যেটা আমাদের আছে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে, বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা কিন্তু জনগণকে সাথে নিয়েই এই কাজ করছি বলেই এই স্লোগানটা হয়েছে যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। তো আমি যদি বলবো যে কিছু এরর তো সব জায়গায় থাকবে। আপনি যেটা বলছিলেন থানায় গেলে কি আসলেই সেটা জনতা পাচ্ছে কি না, তো একটা সব জায়গায় তো 100% ভালো আপনি পাবেন না, কিছু হয়তো বা আমাদের এখানে কিছু বিচ্যুতি থাকতে পারে। তবে আমি বলবো যে এখন সিচুয়েশন অনেক চেঞ্জ, থানায় গেলে মানুষ আমার মনে হয় সেবাটা পাচ্ছেন সঠিকভাবেই। আপনার একটা ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনি যদি একটু অনুমতি দেন। আপনি যখন বললেন যে আপনি লিডারশিপ পজিশনে এখন পুলিশের, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করতেই চাই। আপনি একজন সংসদ সদস্যের স্ত্রী, যিনি জাতীয় সংসদের হুইপ। বলা হয় আপনার স্বামীর সেই সংসদ সদস্য হওয়ার এক ধরনের প্রভাবে আপনি ঢাকার এসপি হয়েছেন এবং একই সাথে এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হতে পেরেছেন। এই অভিযোগটা কতটা সত্য? অভিযোগ না বলে যদি সমালোচনা বলি। ঠিকই বলেছেন, আসলে সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে এইভাবে অনেক ট্রল করা হয়, কারণ আমাদের পুলিশ সম্পর্কে আসলে জনগণ অনেক কমই জানেন ভিতরের খবরগুলা। তো প্রথমে আমি বলি যে আমি কিন্তু বাংলাদেশ পুলিশে যোগদান করেছি 2006-এর 21শে আগস্ট 25তম BCS-এর মাধ্যমে। তখন কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার বিবাহ হয়নি, আমার বিয়ে হয়েছে 2010 সালে। সো হাজবেন্ডের রেফারেন্সে অথবা অন্য কোনো রেফারেন্সে আমি BCS-এর মাধ্যমে পুলিশে আসি নাই, আমার নিজস্ব যোগ্যতা দিয়ে এসেছি। যেটা আপনি প্রথমে নারী পুলিশ হিসাবে বলছিলেন, তখনও কিন্তু আমি বলেছি, কারণ আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা সরকারি চাকরি করতেন, তারা শিখিয়েছিলেন যে আগে মানুষ হতে হবে। আমাকে মেয়ে হিসাবে আমার বাবা মা কখনো বড় করেনি যে তুমি একজন মেয়ে, এভাবে এই শব্দটা আমি কখনোই শুনি নাই। আমি শুনেছি তোমাকে বড় হতে হবে, মানুষ হতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তো আমি সেই মটো নিয়েই কিন্তু আমি পুলিশ ফার্স্ট চয়েস দিয়ে বাংলাদেশ পুলিশে BCS এবং মেধা তালিকায় আমাদের ব্যাচে 200 জনের মধ্যে আমার
সিরিয়াল কিন্তু 36তম। সো আমি মেধা তালিকায় এসেছি, কোনো কোটাতেও আসি নাই। সেই কারণে বলবো যে যেহেতু মেধা তালিকায় এসেছি, কোটাতে আসিনি, পুলিশেও হাজব্যান্ডের কোটাতে আসিনি। আর জেলা পুলিশের যদি বলেন, আমরা এখন বর্তমানে পুলিশে যারা পুলিশ সুপার হিসাবে আছেন, আমরা কিন্তু সবচেয়ে সিনিয়র ব্যাচ, কারণ আমরা 20 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি চাকরি জীবনের। এসপি হিসাবে সবচেয়ে সিনিয়র ব্যাচ আমরা। তো সেই ক্ষেত্রে যদি বলেন এলিজিবিলিটি, যে একটা জেলার পুলিশ সুপার হওয়ার জন্যে হয়তো গভর্নমেন্ট বা আমাদের পুলিশ প্রশাসন আমাকে জানে যে আমি হয়তো বা এটার জন্য এলিজিবল, তারা সেজন্য দিয়েছে। সেই সাথে নারীর ক্ষমতায়নেরও একটা ইস্যুজ আছে। হতে পারে যে বর্তমান সরকার অথবা আমাদের পুলিশে যারা আছেন নারীর ক্ষমতায়ন ক্ষেত্রে, কারণ আপনারা দেখবেন যে শুধু পুলিশে না, কিন্তু ঢাকার ডিসিও কিন্তু মহিলা। শুধু ঢাকার ডিসি না, ঢাকা বিভাগে 17 জন মনে হয়, আমি যদি ভুল না করি স্ট্যাটিস্টিক্স, ডিসি হিসাবে আছেন। সারা বাংলাদেশে তারা প্রায় 60-70% বলা চলে এখন মহিলা ডিসি। তো সেই ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন একটা ইস্যু, এবং নারীরা এখন মেধার যোগ্যতায় অনেক এগিয়ে আসছে, সেটা একটা ব্যাপার আছে। তো কোটায় যদি এখন আপনারা স্বামীর পরিচয়কে সামনে যদি কেউ আনতে চাই, স্বামীও আমার জীবনের একটা অংশ, অবশ্যই আমার হাজব্যান্ড হুইপ, সে আমার জীবনের অংশ এবং অনুপ্রেরণা। এখন এটা আমি মানুষের হাতেই ছেড়ে দিলাম। আর একটু এর সাথে অ্যাড করি, আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ আমার এই পর্যন্ত 5টা মাস্টার ডিগ্রি করা হয়েছে। সেই সাথে আমি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের অস্ট্রেলিয়া আওয়ার্ড স্কলারশিপে অস্ট্রেলিয়াতে আমি 2টা সাবজেক্টে মাস্টার্স করেছি, কাউন্টার টেররিজম এবং সিকিউরিটি স্টাডিজের উপরে। আমি বর্তমানে পিএইচডি করছি, এবং এই ডেমোক্রেটিক পুলিশিংই বাংলাদেশে এস্টাবলিশ করার জন্যে আমার পিএইচডি রিসার্চ ইস্যুজও কিন্তু ডেমোক্রেটিক পুলিশিং। সো তারপরে আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম, জনগণের হাতেই, যে আমি কি আসলে স্বামীর কোটাতে এসেছি নাকি আমার নিজস্ব যোগ্যতায় এসেছি। সেটা নিশ্চয়ই যারা শুনছেন তারা বিবেচনা করবেন। আপনি আপনার এই যে এতগুলো মাস্টার্স করা, পড়াশোনা করা, আই ক্যান অ্যাজিউম যে ইউ আর এ গুড একাডেমিশিয়ান। পুলিশিংটা কতটা এনজয় করেন? পুলিশিং আসলে ভালোবেসেই আমি ফার্স্ট চয়েস দিয়েছিলাম, কারণ আমি ছোটোবেলা থেকে পুলিশ দেখে বড় হয়েছি। আমার নড়াইলে আর মেয়ে, আমি আমার বাড়ির সামনে এসপি কোয়ার্টার। তো আমি ছোটোবেলা থেকেই পুলিশ দেখেছি। তখন মনে হচ্ছে যে না, এই পেশায় গেলে আমি মানুষের সেবা করার সুযোগ পাবো, কারণ এখানে সুযোগ আছে। তো ভালোবেসেই পুলিশে এসেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি পুলিশে আসার পরে সামহাও বৈষম্য বলেন বা আমার যোগ্যতাটা আমি দেখানোর সুযোগ পাইনি, বা কাজ করার সুযোগ আমি পাইনি। তারপর থেমে থাকিনি। আমি এই 20 বছর পুলিশের বিভিন্ন ট্রেনিং সেন্টারে ছিলাম, এবং আমি বিভিন্ন বিসিএস ব্যাচ থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবল সব পড়িয়েছি। আমি পড়াতে আমার একটা বলতে পারেন যে প্রশিক্ষণের উপরে বা শিক্ষকতার উপরে আমার নতুন ফ্যাসিনেশন জন্ম হয়েছে। এই কারণে কিন্তু আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই বর্তমানে। আবার ওই যে বললেন যে আমি বললাম আপনাকে যে আমি পিএইচডিও করছি। তো আমার আসলে, এবং বাংলাদেশের আমাদের যতগুলো প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে পুলিশে, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু পড়াই। আমি এখন পুলিশিংয়ের থেকে এই পেশাটাও আমার একটা বলতে পারেন এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। এত কিছু ম্যানেজ করেন কিভাবে? মানে এই যে 3 কোটি মানুষের নিরাপত্তা নিয়ে ভেবে, তারপরে আবার এত পড়াশোনা, এত ট্রেনিং, মানে মস্তিষ্কে কুলাই কিভাবে? এই কথাটা আমার বাচ্চারাও বলে যে মা, তুমি কেন এত বিজি থাকো, কেন মানে মানুষ তোমাকে কেন এত ফোন করে, কেন বিজি থাকো। আসলে আপনি যদি কোনো কিছু ভালোবেসে করেন, তাহলে আমি মনে করি সম্ভব। ভালোবেসে করলে এটাও মানুষের জন্য কারণ মনে হয়েছে আমি এত পড়াশোনা করেছি, জেনেছি, তো শুধু যদি আমার ভিতরে রেখে দিই তাহলে তো এটা কোনো কাজে আসলো না। তার থেকে আমার এই জানাটা, শিক্ষাটা আমি অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি, যাতে সেও জেনে বুঝে আরেকজনকে জানাতে পারে। কিছু পজিটিভ চেঞ্জ তো আমাদের করতেই হবে, কিছু ডিফারেন্স তো তৈরি করতেই হবে। আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে বৈষম্য। আমিও যখন প্রশ্ন করলাম আপনাকে যে আপনি একজন নারী পুলিশ হিসেবে কতটা এনজয় করেন কিংবা কতটা অবস্টাকল ফেস করেন, আপনি বলেছেন যে আপনি নারী হিসেবে নিজেকে ভাবতে চান না, মানুষ হিসেবে ভাবতে চান। এটাও আমরা সবাই বলি। কিন্তু তারপরেও কিন্তু আমি প্রশ্নটা করেছি, এখনও কি আসলে এই সমাজ নারীকে মানুষ হিসেবে গণ্য করতে শিখেছে, ইরেসপেক্টিভ অফ এনি প্রফেশন? পুলিশিংয়েও যদি বলি, ধরেন একজন নারী সার্জেন্ট, তিনি ঢাকা রাস্তায় কাজ করছেন, তিনি ওয়াশরুমে কোথায় যাবেন তার কোনো ঠিক হয় না এখনও। তার সুযোগ সুবিধাটা কি? এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কাজগুলো করেন তাদের একটা পুরুষ সার্জেন্টের তুলনায় তার এক ধরনের বৈষম্যের শিকার তো তিনি হন। এইটা কি অস্বীকার করবেন? কিংবা ধরেন থানায়ও ওসি এখন পুলিশ পোস্টিং হয়,
আপনারা যারা এসপি বিভিন্ন জেলায় কাজ করেন, একটা অ্যাডভান্টেজ তো বললেন যে নারী হিসাবে মানবিক মনে করে মানুষ, এই জন্য ফোন একটু বেশি করে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কিংবা কিছু অবস্টাকলও তো এখনও ফেস করতে হয় না? সমাজ কি সেই জায়গায় পৌঁছেছে নারীকে মানুষ মনে করার জন্য? সমাজ যদি বলি, শুধু আমাদের বাংলাদেশ না, উন্নত বিশ্বেও কিন্তু নারীরা এখনও তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে হচ্ছে। উইমেন এম্পাওয়ারমেন্ট, এঙ্গেজমেন্ট যেটা বলেন, লিডারশিপ পলিসি লেভেলে। তো সেখান থেকে বাংলাদেশও বাইরে নয়। আপনি যেটা বলছিলেন যে আমাদের দেখবেন যে পুলিশ শুধু নয়, সব জায়গাতেই পলিসি মেকিং লেভেলে বা লিডারশিপে কিন্তু নারীকে এখনও যাওয়ার জন্য অনেক অবস্টেকল আমাদের সমাজে বিভিন্নভাবে, ইভেন ধর্মকেও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় যে না, ধর্মীয়ভাবে নারীরা আসলে বাইরে এভাবে কাজ করতে পারে না। যে চ্যালেঞ্জটা আপনি বলছিলেন আমাদের সার্জেন্টের ক্ষেত্রে বেশি দেখা যায়। মানে জাস্ট একটা উদাহরণ দিয়ে হ্যাঁ, বললাম, উদাহরণ এরকম হিসাবে অসংখ্য আমি উদাহরণ একটু দেওয়া বলি, যাবে। এটা হচ্ছে আসলে ন্যাচারাল কিছু ডিমান্ড প্রত্যেকেরই আছে। এটা একটা ন্যাচারাল ইস্যুস একটা মেয়ের ক্ষেত্রে, কারণ আমার গঠনের পরে আমি যেভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না যে আমার এটা প্রয়োজন, এটা আমার নিডস ন্যাচারালি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আমাদের পুলিশে এটা অনুধাবন করাই, কিন্তু আমাদের দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের সার্জেন্ট বক্স করা হয়, সেখানে একটা টয়লেট ফ্যাসিলিটিসও করা হচ্ছে যাতে করে এই প্রাকৃতিক যে ন্যাচারাল ইস্যুসগুলো আছে যাতে এগুলো সলভ হয়। আর এখনও আসলে মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারেনি, যেটা বললাম আপনি, এই ইস্যু এখন বাংলাদেশে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমাজে। মানে একটা মানুষকে নারী হিসাবে তৈরি করা হচ্ছে এবং তাকে এক ধরনের কমোডিটি বলবো, কারণ সেজন্যই বলা হচ্ছে মেয়েরা ঘরে থাকবে, মেয়েরা স্বামীর সেবা করবে, বাচ্চা জন্ম দিবে, লাইক এই টাইপের। ইভেন ছোট ছোট মেয়েদেরকেও নানা ধরনের পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো আমি এটা বলবো যে আমাদের সমাজে আরও ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আগে ছিল না, আজকাল আমি দেখছি কেন যেন নারীকে বিশেষ করে ধর্মের উদাহরণ দিয়ে, ধর্মের দোহাই দিয়ে আমাদের নারীদেরকে যে পিছিয়ে দেওয়ার একটা গ্রুপ অফ পিপল কাজ করছে সমাজে। সেই ক্ষেত্রে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, কারণ সবসময় সুযোগ হয় না কথা বলার, আমি অবশ্যই প্রত্যেকটা নারীকে বলবো যে ইসলাম বা কোনো ধর্মই নারীদেরকে কাজের ক্ষেত্রে কোনো বাধা নাই। আপনি যদি আমাকেই দেখেন না কেন, আমি বলবো যে আমি প্র্যাকটিস মুসলমান। আমি হয়তো পুরাটা পারি না, কিন্তু আমি জন্ম থেকে জেনেছি আমি মুসলিম, বাবা মা জানিয়েছে, আমি কিন্তু সেই মুসলমান ধর্মটায় আমি প্র্যাকটিস করার চেষ্টা করি। তো এটার ক্ষেত্রে কিন্তু আমার কাজের ক্ষেত্রে কোনো বাধা নাই, আমার পড়াশোনার ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে বাধা নাই। তো এই জন্য আমি বলবো মেয়েদেরকে, আপনারা এই ধরনের যেটা আসলে সঠিক না, অল্প জ্ঞান যারা জানে ধর্ম সম্পর্কে, এই ধর্মকে ব্যবহার করে আমাদের নারীকে, মেয়েদেরকে পিছিয়ে দেওয়ার, কারণ আপনি সমাজে, আমাদের বাংলাদেশে কিন্তু আপনার 51% মহিলা। তো আপনি সমাজের 51% মেয়েকে ঘরে বন্দি করে ধর্মের দোহাই দিয়ে আপনি এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে বলেন বা যে কোনোভাবেই বলেন, কিভাবে একটা রাষ্ট্র এগিয়ে যাবে, একটা সমাজ সংসার এগিয়ে যাবে? এই জন্য মেয়েদেরকে বলবো আপনারা আসলে ইসলাম পড়ুন, ধর্ম পড়ুন, জানুন, এবং এই ধরনের যে মানে ভুল ব্যাখ্যার আবদ্ধ হয়ে আপনারা নিজেদেরকে পিছিয়ে নেবেন না। এটা নিয়ে আসলে আরও অনেক আলোচনা করা যায়। আজকে যেহেতু পুলিশ নিয়ে আলোচনা করছি, সেটা অন্য কোনো একদিন আলাপ করব। যে প্রসঙ্গে ছিলাম, আপনি মাঝখানে একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোর জন্য সবার সহযোগিতা আপনি চেয়েছেন। কিভাবে বিশ্বাস ফেরাবেন? এটা তো সেবা দিয়ে ফেরাইতে হবে। জি, মানুষের মধ্যে ওই আস্থাটা দেওয়ার জন্য পুলিশিংয়ের স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স কী কী আনা উচিত? হ্যাঁ, যেটা বলছিলেন এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখন বেশ কাজ করছি। আমি কিছুদিন আগে আমি কিন্তু ঢাকা জেলাতে জয়েন করেছি, ৩ মাসও হয়নি। তো আমি এর আগে পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলাম। আমি উইমেন পুলিশ নেটওয়ার্ক, আমাদের একটা নেটওয়ার্ক আছে, আপনি হয়তো জেনে থাকবেন। আমি সেটাতেও এঙ্গেজ আছি। সেই সাথে আমি ইন্টারন্যাশনাল উইমেন পুলিশ অ্যাসোসিয়েশনের রিজিওনাল কোঅর্ডিনেটর। আমি 15টা দেশের, সাউথ এশিয়ার 15টা দেশকে রিপ্রেজেন্ট করি এবং আমি নির্বাচিত সেখানেও। তো আমি এইসব অনেক জায়গায় লিডারশিপ পজিশনে, এবং এইখানে নিশ্চয়ই আপনার সংসদ সদস্য হাজবেন্ড কোনো প্রভাব রাখতে পারে না। এই জন্য বললাম যে এটা আসলে নির্বাচিতই আমি এখানেও। তো সেসব জায়গায় কাজ করার ক্ষেত্রে আমরা এবং আমাদের বর্তমান পুলিশে, এই কথাটা কেন বললাম যে আমাদের সাথে ইউএনডিপি থেকে শুরু করে যে সকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা আছেন, যারা চান যে আমরা আসলে প্রো পিপল পুলিশিং, বা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও চান, সেই কারণে আমরা আসলে প্রথম দেখতে পেয়েছি
পেয়েছি যেটা যে এখন তো আসলে পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটালাইজেশনের দিকে। সো আমাদের যেই সেবাগুলো আছে, আমরা এই সেবাগুলোকে, এই ডিজিটালাইজেশনের জন্য যে সেবাগুলো আছে এইগুলাকে আমার কিন্তু ট্রেনিং দরকার। আমাদের ল্যাকিংস আছে প্রচুর প্রশিক্ষণের ক্ষেত্রে। সাইবার ক্রাইম কিন্তু আপনারা জানেন, টেকনোলজি বেসড ক্রাইম কিন্তু এখন সমাজে প্রচুর হচ্ছে। ওটাই বরং বেশি হচ্ছে। হ্যাঁ, মানে যেটাকে আমরা বলতাম অ্যানালগ যে বিষয়গুলো ছিল বা যে ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখন সব ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে। সেই ক্ষেত্রে বলবো যে আপনি প্রকৃতই যদি আমরা মানুষকে, যেটা মানুষের আস্থার জায়গাটা যেতে চাই, সেই ক্ষেত্রে আপনার ক্রাইম প্রিভেনশন আছে, সেই ক্ষেত্রে আপনার আছে ইনভেস্টিগেশনগুলো এমন হবে যাতে করে আপনি আসামিকে প্রকৃতভাবেই আপনারা সাজাপ্রাপ্ত করতে পারি। দ্যাট মিনস হচ্ছে মামলাগুলো যেন আমরা সুন্দরভাবে ইনভেস্টিগেশন করতে পারি প্রপারলি। তো সেই ক্ষেত্রে আবার বিহেভিয়ারও একটা ইস্যুজ আছে। কিন্তু আমরা যেটা বলি, মানুষ যখন আমার কাছে থানা লেভেলে, যেখান থেকে আমাদের বিহেভিয়ারটা নিয়ে একটু আলাদা করে জানতে চাইবো আপনার কাছে। তো আমি এই সব বিষয়গুলো একটু শেষ করি। এই জায়গাটায় আপনি যেটা বলছিলেন যে কি করে মানুষের আস্থাটা ফিরে আসবে, আস্থা ফেরানোর জন্য আসলে আমাদের এই ট্রেনিংগুলোকে এবং আমাদেরকে অ্যাডভান্স লেভেলে যে সেবাটা, সেই জন্যে কিন্তু আমরা প্রো পিপল পুলিশিং যেটাকে বলা হয়, সেই কাজটা অলরেডি কিন্তু আমরা শুরু করেছি এবং আমাদের ট্রেনিং চলমান। এই জন্যে আমরা বলছি যে মানুষের আস্থা ফিরে আসছে আস্তে আস্তে। পুলিশের তদন্ত সক্ষমতা কতটুকু? পুলিশ মানে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই থানা পুলিশের, কারণ একজন মানুষ দিনে হোক রাতে হোক বিপদে পড়লে তিনি ডিবিতেও যাবেন না, সিটিটিসিতেও যাবেন না, পিবিআইতেও যাবেন না, তিনি যাবেন তার নিকটস্থ থানায়। থানা পুলিশের লজিস্টিক্স, পরিবহন, বিহেভিয়ারটা নিয়ে আলাদাই জিজ্ঞেস করব। লজিস্টিক্স, পরিবহন, তার প্রযুক্তিগত সক্ষমতা, ধরেন এমন তো দেখেছি আমরা, একটা ডেড বডি পড়ে আছে, তার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে তার পরিচয়টা নিশ্চিত করার জন্য পিবিআইয়ের জন্য ওয়েট করতে হচ্ছে, কারণ সেই লজিস্টিক্সটা পিবিআইয়ের কাছে। এটা তো ফরেনসিক না, সিআইডির জন্য ওয়েট করতে হবে। এটা তো শুধু ফিঙ্গারপ্রিন্টটা চেক করে আমার ইলেকশন কমিশনের সার্ভারে ম্যাচ করার বিষয়, পরিচয়টা নিশ্চিত করা। এই ধরনের ছোট ছোট টেকনোলজি এখনও থানা পর্যায়ে কেন ইন্টিগ্রেট করা গেল না? হ্যাঁ, এই ল্যাকিংসটা আমাদের আছে এবং এটাকে আমরা অনুধাবন করতে পেরে আপনি হয়তো জেনে থাকবেন, এবার পুলিশ উইকে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের যখন আমরা বসেছি, কথা বলেছি, এইবার কিন্তু এই যে আমাদের যে ডিজিটাল ল্যাবগুলো থানা লেভেলে থাকাটা যে বিশেষ জরুরি, কারণ লিঙ্গারিং হয় একটা মামলা হওয়ার পরে এই রিপোর্টগুলো আসা ক্ষেত্রে আবার মেডিকেলের সাথেও আমাদের কিছু কাজ হয়, সেই রিপোর্টগুলো আসতে অনেক দেরি হয়ে যায়, বিধায় আমাদের লিঙ্গারিং হয়, মানুষের যে আস্থার জায়গাটা সংকট তৈরি হয়। তা সেই কারণেই কিন্তু আমরা গভর্নমেন্টকে এই বিষয়গুলো আমরা জানাতে সক্ষম হয়েছি। তখন গভর্নমেন্ট কিন্তু আমাদের, আপনারা জেনে থাকবেন, প্রত্যেকটা থানায়, বিশেষ করে এই মুহূর্তে গভর্নমেন্টের তো কিছু সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা, লজিস্টিক্যাল সাপোর্টের ক্ষেত্রে আমাদের গাড়িরও সমস্যা আছে, কারণ পেট্রোলিং করার ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত গাড়ি না থাকাতে আমরা পেট্রোলিং করতে পারছি না। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ওনাদের দৃষ্টিগোচর করেছি। সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে বেশ কিছু গাড়ি বরাদ্দ করেছে এই বছরের জন্য, এবং প্রতি বছর যাতে আমাদের আরও গাড়ি আসে। এটা গেল আপনার লজিস্টিক্যাল বিষয়গুলো। আর আমি যদি ডিজিটালাইজেশনের বিষয়গুলো বলি, যে কেন্দ্রগুলো, ডিজিটাল ল্যাবগুলো, সেই ক্ষেত্রেও আপনাদের বিভাগীয় পর্যায়ে, বর্তমানে প্রথমে বিভাগীয় পর্যায়ে বেশ কিছু ফরেনসিক ল্যাব অলরেডি আমাদের কিন্তু মানে বরাদ্দ হয়ে গিয়েছে এই অর্থ বছরে। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের এই ফরেনসিক ল্যাবগুলো থাকবে, অন্তত যাতে অল্প সময় কিছুটা হলেও থানাগুলো সেবা পায়। সো পর্যায়ক্রমে এটাকে আমরা জেলা পর্যায়ে যাতে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কাজ করছি। সাথে সাথে ডিজিটাল ফরেনসিক যে ট্রেনিংগুলো, আমাদের তো ম্যান পাওয়ারও লাগে। এটাই জিজ্ঞেস করছিলাম যে আপনি শুধু তো টেকনোলজি ইন্ট্রোডিউস করতে হবে না, সেটা চালানোর ম্যানটা তো লাগবে। হ্যাঁ, ওইটার জন্য আমাদের অলরেডি কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমাদের কিছু এমওইউ স্বাক্ষর হয়েছে, যারা আমাদের এই ডিজিটাল ফরেনসিক ট্রেনিংগুলো তারা আমাদেরকে দিবে, আমাদের অফিসাররা নিবে, যাতে করে থানা লেভেলে বা জেলা বিভাগীয় শহরে এই বিষয়টা সলভ হয়ে যায় আস্তে আস্তে। আমরা এটা নিয়ে কাজ করছি। মানে ধরেন একটা মানুষের যদি একটা ফোন হারানো যায়, সেই ফোনের মানে ফোনটা অন, ফোনের লোকেশনটা আসলে বের করা সম্ভব, কিন্তু আমি জানি না, আমি ভুল হতে পারি, আপনি আমাকে কারেক্ট মি ইফ আই এম রং, থানার সেই সক্ষমতাও নাই যে আমার একটা হারিয়ে যাওয়া ফোনের লোকেশনটা সে বের করবে, সেই জন্য তাকে হয়তো গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হইতে হচ্ছে। মানে এটা তো খুব ছোট টেকনোলজি। এটা সম্ভবত আপনার কাছে একটু ইনফরমেশন গ্যাপ আছে। এটা কিন্তু থানা লেভেলে করতে পারে, যেটাকে আমরা সিডিআর বলি টাইপের, আমরা থানা লেভেল থেকে তারা করতে পারে। কিন্তু সমস্যা হয় কি, যখন এই মোবাইলটা হারিয়ে গেলে পাওয়া যায়, লোকেশন বের করা যায়, কিন্তু যদি চুরি হয়ে যায়, কেউ নিয়ে থাকে ইচ্ছাকৃতভাবে, তখন কিন্তু ফোনটা কিন্তু সে অফ করে দেয় এবং সিমটাকে সে
খুলে ফেলে দেয়, যেটা আমরা দেখেছি অতীতে। ইভেন কারণ এখানে অনেক ধরনের চক্র থাকে যারা ওই মোবাইল ফোনটার প্রত্যেকটা পার্টসই আলাদা করে ফেলে যাতে করে কোনোভাবেই আমরা ওই ফোনটাকে আর লোকেশন থেকে শুরু করে কোনো কিছু আইডেন্টিফাই না করতে পারি। এবং এখানে এক ধরনের আপনারা খুব ভিতরে যদি যান দেখা যায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটার একটা আছে রুট আছে। এই রুটগুলো দেখা যায় যে আমাদের ফোন চলে যাচ্ছে আর এক দেশে, সেই দেশের ফোন আসছে। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে বাংলাদেশ থেকে চুরি করা, ছিনতাই হওয়া ফোন বিক্রি করার আলাদা বাজারের খবর আছে। জি, তো এইগুলো নিয়েও আমরা কাজ করছি। সেই কারণে আসলে থানা লেভেলে তারা লোকেশনও করতে পারে, ইভেন আপনার ফোন কোথায় আপনার কার সাথে সিডিআর যেটাকে আমরা জি, এটা আমরা থানা লেভেলে আমাদের সক্ষমতা আছে, তারা করতে পারে। কিন্তু সেটা যতক্ষণ ফোনটা কানেক্টেড উইথ দি নেটওয়ার্ক। হ্যাঁ, এটা তো আসলে একটা ডিজিটাল সিস্টেম, হ্যাঁ, সফটওয়্যার সিস্টেম। তো সফটওয়্যার সিস্টেমে তারা ওটা বন্ধ থাকলে আমরা বের করতে পারবো না। কিন্তু ধরেন এগুলোও কি গ্র্যাজুয়ালি আরো অ্যাডভান্স টেকনোলজি পুলিশের হাতে মানে থানা পর্যায়ে আসা উচিত না? তাতে সেবাটা বাড়বে কিনা মানুষের? অবশ্যই, যদি কারণ এটা খুব স্বাভাবিক, আমার ফোন হারাইলে আমি না এক্সপেক্ট করবো পুলিশ আমাকে ফোনটা আজকের মধ্যে খুঁজে দিবে, কারণ এই ফোনটা তো আজকে রাতের পর অন্য এক জায়গায় চলে যাবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সবই ঠিক আছে। যদি ডিজিটালি যদি অ্যাডভান্স লেভেলের টেকনোলজি আসে, যদি আসে, তাহলে হয়তো বা আমরা সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে চিন্তা করব যে আমরা যাতে এই টেকনোলজিটা আমাদের আওতায় আনতে পারি, যাতে করে আমরা মানুষকে এই সেবাগুলো দিতে পারি। কিন্তু আপনি যেটা বলছেন তাৎক্ষণিক এটা বের করা আসলে যে ডিজিটাল অ্যাডভান্স টেকনোলজিটা এখনও আসেনি। যদি ফোনটা বন্ধ হয়ে যায় বা সিমটা ফেলে দেওয়া হয়, সেই টেকনোলজি আমার মনে হয় আমাদের এখনও আসেনি। না, সেটা মানে অন্যান্য সংস্থা যেভাবে করতে পারে সেই প্রক্রিয়াটা থানা পর্যায়ে আসলে নিশ্চয়ই মানুষের সেবাটা আরও বাড়বে। আপনারা পরিবহন নিয়ে কথা বলছিলেন, পুলিশের পরিবহন সংকট নিয়ে অনেক কথা শুনি। যখন পুলিশ সপ্তাহ হয়, সরকারের সাথে যখন আপনারা বসেন, পরিবহন সংকট নিয়ে প্রায় প্রতি বৈঠকেই কথা হয়, কোর কমিটির মিটিং এটা নিয়ে আলাপ হয়। এবং রাস্তায় ফেসবুকে অসংখ্য ছবি আছে যে পুলিশের গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে, পুলিশের গাড়িটা ঠেলতে হচ্ছে, এবং পুলিশের বাইকের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন বাইক দিয়ে ক্রিমিনাল ক্রাইম করে চলে যাচ্ছে। এত টাকা খরচ হয় এত দিকে সরকারের, পুলিশের পরিবহনটা এত বছরে ঠিক করতে পারলো না, কারণ এইটা কি আপনি রাষ্ট্রের এক ধরনের অবহেলা মনে করেন? আসলে ওইটা অনেক উপরের কথা, যেটা আপনি বললেন রাষ্ট্রের অবহেলা কিনা, এটা আমি যারা আমাদের রাষ্ট্রের ল মেকাররা আছেন বা পলিসি লেভেলে আছেন এই উত্তরটা ওনারাই দিবেন। কিন্তু আপনি যদি আমাদের নিজস্ব পুলিশের মধ্যে বলেন, তো সেই ক্ষেত্রে আমাদের স্বল্পতা আছে। কারণ কি, ওই যে বললাম বাংলাদেশে 20 কোটি মানুষ, কিন্তু আমরা পুলিশ হচ্ছে 2.5 লাখ। সেই ক্ষেত্রে আমার এইগুলোর স্বল্পতা আছে। আবার বিভিন্ন ইনসিডেন্সে যখনই কোনো একটা প্রবলেম হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে। গভর্নমেন্ট যে একেবারে আন্তরিক না এটা বললে ভুল হবে, কারণ আমাদের আন্দোলন হলেই গাড়ি পুড়িয়ে দেয়, গাড়ি ভাঙচুর করে। আপনারা দেখেছেন 5 তারিখের ঘটনায় আমাদের প্রচুর থানা ভাঙচুর হয়েছে, পুড়িয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে স্বল্পতা এভাবেই, এর আগেও যখন আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় হয়েছে, দেখবেন সব কিছুর উপর মানুষের টার্গেট থাকে, গাড়ির পরে সফট টার্গেট। অন্যান্য গাড়িও রাস্তায় দেখবেন আন্দোলন শুরু হলে রাস্তায় গাড়ি ভাঙা শুরু হয়ে যায়। তো এখান থেকেও মানুষের বেরিয়ে আসতে হবে, কারণ এটা তো আমাদের সম্পদ। সো এই কারণেও আমি বলবো যে একটা দিক আছে যে আমাদের কেন গাড়ি ঘোড়া আসলে কেন এই সংকটটা আমরা এখনও মোকাবেলা করতে পারছি না। তো সরকার নিশ্চয়ই এখন আন্তরিক আছেন, ওনারা বিষয়টা দেখেছেন। ওনারা আমাদের অলরেডি, আমি যতটুকু সংখ্যাটা যদি ভুল না বলি, 282টা পিক আপ সহ অন্যান্য সিনিয়র অফিস লেভেলেও কিছু স্পোর্টস কারও দিয়েছেন, মানে পাজেরও আর কি দিয়েছেন, যাতে করে আমাদের এই পেট্রোলিংটা, কারণ আমাদের মূল গাড়িটা লাগে হচ্ছে পেট্রোলিংয়ের ক্ষেত্রে, তো এই জন্য বরাদ্দ করেছেন। এবং আগামী অর্থ বছরও এই লেভেলেরই একটা সংখ্যা আমরা পাবো। তো আশা করি এটা আস্তে আস্তে সমস্যাটা সমাধান হবে। আপনাদের পোশাক নিয়ে একটা প্রশ্ন করি। আমরা মানে আমি আমার বুদ্ধি হওয়ার পরে পুলিশের পোশাক একাধিকবার পরিবর্তন হইতে দেখছি, এবং এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়, পুলিশের পোশাক চেঞ্জ হয়। ইন্টারিম গভর্নমেন্ট চেঞ্জ করলো, আবার বিএনপি গভর্নমেন্ট এসে পোশাক চেঞ্জ করার এক ধরনের ইনিশিয়েটিভ নিল। এইটার সাইকোলজিক্যাল কোনো ইম্প্যাক্ট কি আদৌ পুলিশের উপর পড়ে? মানে পোশাকটা চেঞ্জ হলে পুলিশিং কি চেঞ্জ হয়, পুলিশের মেন্টালিটি চেঞ্জ হয়, যদি কোর বিহেভিয়ারিয়াল কোনো চেঞ্জ না আসে?
আপনি এটা সবার ক্ষেত্রেই আসলে পোশাক থেকে হচ্ছে আপনি মানুষটা কেমন আপনার ইনার যে চেঞ্জগুলা এটা একটা মূল বিষয়। কিন্তু আমাদের সমাজে কিছু সাইকোলজি আছে, কিছু পারসেপশন আছে। পুলিশকে নিয়েও অনেক কিছু নেগেটিভ পারসেপশন কিন্তু আছে। ধরেন 5 তারিখের আগে গত সরকারের আমলে যা কিছু হয়েছে, অনেক রাষ্ট্রীয় অনেক বাহিনী কিন্তু এগুলোর সাথে, বাহিনী বলেন, রাষ্ট্রীয় অর্গানাইজেশন বলেন, সব কিছুর সাথেই তো ছিল, তারা ছিলেন। কিন্তু মানুষের যে একটা পারসেপশন তৈরি করেছে সমাজ, যে এটাতে পুলিশই মনে হয় একমাত্র দোষী, যে নেগেটিভ বিষয়গুলো ছিল আমাদের রাষ্ট্রে। তো পুলিশকে এই জন্য মানুষের সাইকোলজি, আমাদের পুলিশের ইন্টারনাল সাইকোলজির থেকে পাবলিকের সাইকোলজি এখানে বেশি কাজ করেছে। সো আমরা দেখতে পেয়েছি যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, তারা পুলিশের পোশাক নিয়ে খুব বেশ কিছু সংস্কার কমিটি হয়েছে। সবাই দেখলাম আমাদের পুলিশের পোশাক নিয়ে, পুলিশের চেঞ্জ যেগুলো আসলে দরকার, আপনি যেটা বলছিলেন যে মানুষের আস্থা ফেরাতে হলে পুলিশের আসলে কী বিষয় দরকার, পুলিশের দরকার আপনার আমাদের জনবল দরকার, আমাদের লজিস্টিক সাপোর্ট দরকার, আমাদের ট্রেনিং দরকার, হ্যাঁ, আমাদেরকে অ্যাডভান্স করার জন্য, প্রফেশনাল করার জন্য। সেই বিষয়গুলোকে দৃষ্টি না দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখলাম যে পোশাক নিয়ে খুব দৃষ্টি দিলেন, বা সমাজে কেমন একটা পারসেপশনই তৈরি হলো যে পুলিশের পোশাক চেঞ্জ হবে, কিন্তু অন্যান্য কারোর পোশাক নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে কথা হলো না। এখন আমি বলবো যে আমাদের আসলে ইনসাইড ইনার পুলিশের মধ্যে কিন্তু আমাদের পোশাক নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম হয়তো সামাজিক কোনো প্রেশার গ্রুপ ছিল বা চাপ ছিল, দ্যাটস ওয়াই তারা পুলিশের ড্রেসটা চেঞ্জ করেছে। কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, অথবা আমি যেহেতু সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমার সবার সাথেই কথা হয়, আমরা পুলিশরা কিন্তু আমাদের পুলিশের পোশাক চেঞ্জ করতে হবে, এটাকে এই সিম্বলটাকে যে দাঁড় করিয়েছে, এটাকে আমরা আসলে খুব একটা পজিটিভভাবে নেই নাই। বরঞ্চ আপনি পুলিশকে কীভাবে আরও জনবান্ধব করবেন, আরও পেশাদার করবেন, সেই বিষয়ে কাজ করাটাই মনে হয় বেশি জরুরি ছিল আমার মনে হয়। এবং ইন্টারিম গভর্নমেন্ট যে পোশাকটা পুলিশের জন্য করেছিল, ডিএমপিতে যে রংটা দিয়েছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসলে ওই রংটা দেখতে খুব একটা সুখকর ছিল না রাস্তায়। কিন্তু এই যে কোর চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো আনার জন্য কি ধরেন, একটা তো হচ্ছে জনগণ, মানে জনসংখ্যা এবং পুলিশের যে রেশিওর ডিফারেন্স, এটা অনেক দেশের তুলনায় আমরা অনেক অনুপাতটা অনেক বেশি। তারপরও পুলিশের এই যে 24 ঘন্টা সাপোর্ট দেওয়া, সার্ভিস দেওয়া, এইখানেই হচ্ছে একটু আচরণগত বিষয়টা আসে। আমি বলেছিলাম যে বিহেভিয়ারটা নিয়ে একটু আলাদা করে জানতে চাইবো। আপনি ধরেন 24 ঘন্টা ঢাকার এসপি হিসেবে নানান রকম ফোন রিসিভ করতে হয়, আমি নিশ্চিত। এইটা আপনার থানার ওসিদেরও করতে হয়, দেশের যে কোনো জেলার এসপিকে আমার ধারণা যে কোনো সময় ফোনটা অ্যাটেন্ড করতে হয়। এটা খুব স্বাভাবিক বিষয়, নানান রকম ফোন, নানান মানুষের নানান অভিযোগ, নানান শ্রেণীর নানান পেশার, এক ধরনের মানসিক চাপ তো তৈরি হয়। কিন্তু সেই চাপটা সামাল দেওয়ার জন্য যে প্রশিক্ষণ, যে টেম্পার ধরে রাখার জন্য যে সক্ষমতা, সেই জায়গায় কি আপনারা কাজ করেন? কারণ পুলিশের সবচেয়ে বেশি যেটা অভিযোগ পুলিশের নামে, সেটা হচ্ছে পুলিশের আচরণ। চেকপোস্টে একটা রিক্সা থামিয়ে একজনকে চেক করার সময় আচরণ, বাইক থামিয়ে তাকে চেক করার সময় আচরণ, এবং কাউন্টারে সিটিজেনের আচরণ, সেইটা নিয়েও যদি একটু বলেন যে নাগরিকদের টুয়ার্ডস পুলিশ বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত এবং কেমন দেখেন। এই জায়গাটায় আমি বেশ কাজ করছি ইদানিং। মানে আমি অস্ট্রেলিয়াতে কিছু এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম। আমি শুধু না, আমাদের আরও যারা সিনিয়র অফিসার, এখন কিন্তু পুলিশে অনেক অফিসার আছেন যারা কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন, বিভিন্ন স্কলারশিপ বা নিজে থেকেই পড়াশোনা করে এসেছেন। তো আমরা এরকম যারা সিনিয়র লেভেলে অফিসার আছি, আমাদের যে বিহেভিয়ারের বিষয়গুলা, কারণ কি আমরা আসলে জেনে শুনে এসেছি পুলিশের জব মানে আমাদের কিন্তু কোনো ছুটি নেই, আমরা অলওয়েজ 24 আওয়ার্স অন ডিউটি। অ্যাজ পার পুলিশ আইন কিন্তু আমরা 24 আওয়ার্স অন ডিউটি। সো আমাদেরকে যখন সারদাতে মৌলিক প্রশিক্ষণ আমরা 1 বছরের জন্য নিয়ে থাকি, তখনই কিন্তু আমাদেরকে এইভাবেই শিখে দেওয়া হয়, পেশেন্স যেটাকে বলা হয়, যে আমরা জনগণের অনেক আমাদের প্রতি তাদের আসলে চাওয়াটা অনেক বেশি, এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই, কারণ তাদের যাওয়ার জায়গা একটাই, পুলিশ। যে কোনো বিপদ আপদে কিন্তু তারা পুলিশের কাছে আশ্রয় খোঁজে। সেই কারণে এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু মানুষ, এটা আবার ভুলে গেলে চলবে না, আমাদেরও সুখ দুঃখ আছে, বিপদ আপদ আছে, হাসি কান্না আছে, তো পরিবার আছে,
আমাদেরও অনেক কিছু মেনটেন করতে হয়। তো একটা পুলিশ সার্জেন্ট বা একটা পুলিশ কনস্টেবল, ট্রাফিক পুলিশ যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে 8 ঘন্টা ডিউটি করে, একটা মানুষ আপনি চিন্তা করেন 8 ঘন্টা যখন দাঁড়িয়ে থাকে, তারপরে যে আমাদের সিটিজেনদের এমনি ল না মানার একটা টেন্ডেন্সি বাই নেচারালি আমরা সামহাও কোনোভাবে কোপ আপ করি নিজের সাথে, যে আমি আইন মানবো না, এই ধরনের একটা টেন্ডেন্সি বিশেষ করে আমাদের এই আশেপাশে এই যে ধরেন সাবকন্টিনেন্টে কিন্তু এই বিহেভিয়ারগুলো একটু বেশি। আমাদের দেশে দেখা যায় জনগণ, মানে আপনি যে সিটিজেন হিসাবেও আপনার রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব আছে, হ্যাঁ, আপনারও রাষ্ট্রের অনেক বিষয় রুলসগুলো জানা, বেসিক রুলস আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় স্কুলে বাচ্চাদেরকে শিখাই না, যে তুমি রাষ্ট্রের প্রতি তোমার কী কর্তব্য, শুধু রাষ্ট্র আমাকে কী দিবে এটাই আমরা শিখি। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে বাচ্চাদেরকে একটু স্কুলে ট্রাফিক রুলস থেকে শুরু করে বেসিক আইনগুলো যদি শেখানো হয়, তাহলেও মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তো যাই হোক, আমি আসল প্রশ্নে ফিরে আসি, যে আমাদের অনেক সময় যে টেম্পার আমরা সামটাইমস হারিয়ে ফেলি না, এই বিষয়টা না, অনেক সময় টেম্পার হারিয়ে ফেলি, কিন্তু আমাদেরকে এভাবেই ট্রেনিং করা হয় এবং আমাদের কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন এই যে বিহেভিয়ার, সদাচার যেটাকে আমরা বাংলায় বলি, সদাচার, যে মানুষের সাথে তুমি যতই কষ্টে থাকো না কেন, তোমার মধ্যে যতই সমস্যা থাকুক না কেন, তুমি মানুষকে হাসি মুখে তার সমস্যাটা শুনবা। অন্তত হাসি মুখে সুন্দরভাবে যদি আমরা মানুষের প্রবলেমটা শুনি, ওখানেই কিন্তু 50% প্রবলেম তার কমে যায়, সে আস্থার জায়গাটা ফিরে পায়, ট্রাস্ট বিল্ড আপ যেটা বলে। সেটা আমরা করার জন্যে আমাদের ফোর্সদেরকে বা থানা লেভেলে, আমরা বিশেষ করে থানা লেভেলগুলোতে আমরা কিন্তু এই প্রশিক্ষণগুলো দিচ্ছি, সদাচারের যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। আর মানুষের জন্যে বলবো, জনগণের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে আসলে আমরা তো বাইরের কেউ না, আপনাদেরই পরিবারের সন্তান কেউ না কেউ, দেখবেন যে আমরা কারো না কারোর আত্মীয় স্বজন। তো আমাদেরকে পুলিশেরকেও আপনার বিপরীতের মানুষ ভাবার দরকার নেই, শত্রু ভাবা না ভেবে, বন্ধু ভেবে আমাদের বিষয়গুলোও যদি একটু বিবেচনা করেন, এবং সর্বোপরি আমরা তো মানুষের জন্যই কাজ করছি, এইভাবে যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি বলবো যে আসলে দুই পক্ষেরই সমন্বিত চেষ্টায় বাংলাদেশটা আমরা সুন্দরভাবে নিরাপদ করতে পারবো। পুলিশের অ্যাকাউন্টেবিলিটি কেমন দেখেন? ধরেন সকল প্রফেশনে, সকল ডোমেইনে সমাজের 100% তো ভালো মানুষ থাকবে না, পুলিশের মধ্যেও নাই, সাংবাদিকদের মধ্যেও নাই, কিন্তু এই যে অ্যাকাউন্টেবল করা, সেই টেন্ডেন্সি কিংবা সেই সদিচ্ছা পুলিশের কতটা? এখন বলি যে আপনার সাথে আমি প্রায় 1 ঘন্টা আছি না, 1 ঘন্টা আমার ফোনটা আমি ধরছি না। লাইক ধরেন আমার একটা ইনসিডেন্স যে কোনো সময় ঘটতে পারে আমার জেলাতে, সাথে সাথে একজন লিখে দিবেন, যে আপনাদেরই সাংবাদিক ভাইরা লিখে দিবেন পুলিশ সুপারকে ফোনে পাওয়া যায় না। ঠিক আছে, এই যে আমাদের মধ্যে সকলের যে মানে আমরা খুবই অস্থির, মানে সাথে সাথে আমরা রেজাল্ট চাই, তো এইটা একটা ইস্যুস। এই বিষয়গুলোকে, সরি আপনি কোশ্চেনটা যেন কি, মানে এটা তো ধরেন একটা বাস্তবতা আপনাদের এই ব্যস্ততা কিংবা নানান রকম হ্যান্ডেল করা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সকল পেশাতেই শতভাগ মানুষ তো ভালো হবে না। এবার বুঝতে পেরে মনে পড়েছে আপনার কোশ্চেন। তো পুলিশের মধ্যেও নিশ্চয়ই শতভাগ মানুষ ভালো নাই, কেউ না কেউ তো দুষ্ট থাকে। তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপনাদের চেষ্টা কতটা আসলে থাকে? কারণ আমরা অনেক সময় শুনি একটা পুলিশ অন্যায় করছে, এখন তার সুপিরিয়র অথরিটি না, পুলিশ তো ঠিক আছে, এটা স্পেয়ার করো, এই টেন্ডেন্সি এটা তো ছিল, মানে আমরা আমার ক্যারিয়ারেও আমরা অসংখ্যবার দেখেছি। সেই টেন্ডেন্সি থেকে পুলিশ কি সরতে পারলো, কিংবা সরার সদিচ্ছা আছে? সদিচ্ছা তো অবশ্যই আছে, প্রত্যেকেই চাই, সবাই ভালো হতে চায়, ভালো কিছু করতে, চেঞ্জ আনতে চায়, এবং সেটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। তো আমরাও সেই ক্ষেত্রে কাজ করছি। আর আমাদের কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিউর আছে, কিছু কিছু রুলস রেগুলেশনস আছে, আমরা তার মধ্যে দিয়ে যাই। যখনই তার ব্যত্যয় ঘটে, সাথে কিন্তু ডিপার্টমেন্টালি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আর সেটাকে সামনে রেখেই আবার প্রশিক্ষণের মাধ্যমে বলা হচ্ছে, আমাদের মাঝে মাঝেই নিয়মিত সকালে মর্নিং আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে কিন্তু আমরা অফিসে যে আমাদের আন্ডার কমান্ডার থাকে তাদের সাথে আমরা বসি, তাদেরকে কিন্তু বলা হয়। তো সেইভাবে আমরা আসলে কাজ করছি, রুলস রেগুলেশনের ভিতর দিয়ে জবাব, অ্যাকাউন্টেবিলিটি যেটা বললেন, সেই অ্যাকাউন্টেবল করার জন্যে কিন্তু আমরা কাজ করছি। তারপরেও যদি এই ধরনের কিছু মানুষ তো থাকবে, লাইক আপনি যদি বলেন যে পুলিশকে কেন আজকে এত কোশ্চেনেবল হতে হচ্ছে, বিকজ আমাদের পুলিশেরই কিছু সদস্যের নেগেটিভ কর্মকাণ্ডের কারণে আজকে আমরা পুলিশকে এই ধরনের জবাবদিহি বা মানুষের আস্থার জায়গাটা অনেকটা ল্যাকিংস হয়েছে।
তো সেরকম মানুষ সব জায়গায় থাকবে। একটা পরিবারে 4 সন্তানের মধ্যে 1-2 জন অনেক সময় এরকম হয়ে যায়। তো আমরা ওটাকেও আবার ফেলে দিব না। যে একটু পিছিয়ে পড়েছে বা যে একটু নেগেটিভ কোনো কিছুর সাথে যুক্ত হয়েছে, আমরাও তাকে যাতে করে সে আবার পজিটিভ হয়ে চেঞ্জ হয়ে তাকে এই যে শাস্তির মাধ্যমে, পানিশমেন্টের মাধ্যমে তাকে আবার কারেকশন করে যাতে করে সে মানুষের জন্য কাজ করতে পারে, সেজন্য কিন্তু আমাদের ডিপার্টমেন্টের অনেকগুলো প্রসিডিউর আছে, রুলস আছে, এটার মধ্যে দিয়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে। পুলিশের সাথে যখন কথা বলি, আগেও যখন কথা বলতাম, তাদের একটা বড় অবস্টাকেল হচ্ছে, এই টার্মটাকে বলে রাজনৈতিক চাপ। একজন অপরাধী ধরলেন, এমপি ফোন করলো যে তাকে ধরা যাবে না, সে আমার লোক। এইরকম চাপ এখন দেখছেন, কিংবা এই চাপের কথা কি আপনি অস্বীকার করবেন যে এই চাপ ছিল, আছে, থাকবে? এইটাকে ডিল করেন কিভাবে? পুলিশে যেহেতু আমার 20 বছর চলছে, সো কোনো না কোনো প্রেক্ষাপটে কাজ করেছি। যদি আমি কখনো ক্রাইমে কাজ করিনি, এটা আমার প্রথম ক্রাইমে কাজ করা। সাধারণত ক্রাইমের ক্ষেত্রে এই বিষয়গুলো আসে, রাজনৈতিক চাপ, অর্থাৎ থানাতে মামলা নেওয়া যাবে না, আসামি ছেড়ে দেওয়া, অথবা কাউকে গ্রেপ্তার করো। হ্যাঁ, দেখা যাচ্ছে একজন ভালো মানুষ কিন্তু পলিটিক্যাল কোনো কারণে তাকে গ্রেপ্তার, এই ধরনের পলিটিক্যাল যে বিষয়গুলো আসে। তো আমি শুনেছি, যেহেতু আমি পুলিশে 20 বছর কাজ করছি বা দেখেছিও এরকম হয়েছে। তবে আমরা যে আমি জেলায় আসার পরে, অথবা আমি বলবো 5 তারিখের পর থেকেই পুলিশের মধ্যে কিন্তু এই রাজনৈতিক চাপটা আমি এখন পর্যন্ত আমি কোনো আমার কলিগদের কাছ থেকে শুনিনি যে কোনো পলিটিক্যাল লিডার বা কোনো মানে অর্থাৎ এমপি বলেন অথবা স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ বলেন, কখনো কিন্তু তারা আমাদেরকে চাপ দিয়ে কোনো প্রশাসনকে চাপ দিচ্ছে না কোনো যে আমাদের কাজের ক্ষেত্রে, বরঞ্চ আমরা তাদের সহযোগিতায় পাচ্ছি এখন পর্যন্ত। আমি বর্তমান নিয়ে বলছি, ভবিষ্যৎ বলতে পারবো না, আর অতীতে শুনেছি, দেখেছি, বাট বর্তমানে আমরা এই ধরনের কোনো চাপ এখন পর্যন্ত ফিল করিনি, বা ওনারা আমাদেরকে আরও তথ্য দিয়ে সহযোগিতা করেন। যে লাইক এখন জানেন যে সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে, এবং আমরা পুলিশ কিন্তু এই নীতি নিয়েই কাজ করছি। সেই ক্ষেত্রে কিন্তু ওনারা আমাদেরকে প্রচুর হেল্প করছেন, যারা এই ধরনের মাদকের ডিলার বা মাদক ইউজার অথবা মাদক নিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে ওনারা কিন্তু আমাদের অনেক সহযোগিতা করছেন। আমরা তাদের কাছ থেকেও ইনফরমেশন নিই, এবং জনগণও, শুধু আমরা রাজনৈতিক বলবো না, জনগণও কিন্তু এখন বুঝতে পেরেছে যে আসলে পুলিশকে বাদ দিয়ে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা চলবে না, বা আপনি রাষ্ট্রে নিরাপদ থাকবেন না। সেই কারণে কিন্তু জনগণও আমাদেরকে তথ্য দিচ্ছে, রাজনৈতিক নেতাদের, কর্মীদের মতো করেই সকল জনগণ আমাদের সহযোগিতা করছে, এবং আমরা এখন পর্যন্ত আসলে রাজনৈতিক কোনো চাপ আমরা পাই নাই। ভবিষ্যতে পাবেন কিনা এরকম কোনো শঙ্কা হয়, কিংবা যদি পান সেটা ডিল করার মানসিকতা কিংবা সেই ভাবনাটা কি কখনো দুশ্চিন্তায় ফেলে? আসলে ভবিষ্যৎ তো আসলে আমি বলতে পারবো না, তবে প্রেডিক্ট অনেক সময় করা যায়। সব কিছু অতীত এবং বর্তমান দিয়ে তো আমরা ভবিষ্যৎ প্রেডিক্ট করি। এটা যে একদম হতে পারে না এটা আমি বলবো না, এটা সম্ভাবনা আছে। তো সম্ভাবনাটা কিভাবে আমরা ডিল করব? আমরা তো 5 তারিখ পর থেকে, এই আপনার 5ই আগস্টের পরে পুলিশ তো অনেক শিক্ষা নিয়েছে যে রাজনৈতিকভাবে যদি আপনি ব্যবহার হন তাহলে আপনার ভবিষ্যৎ কী হতে পারে। তো আমি মনে করি আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা অফিসার পেশাদায়িত্বের সাথে যদি আমি কাজ করি, এবং আমি যদি কোনো কারণে নেগেটিভ কোনো কিছুর সাথে যুক্ত না হয়, অথবা আমার যদি নেগেটিভ কোনো গেইনের আশা না থাকে, তাহলে আমার মনে হয় না যে রাজনৈতিক চাপকে আপনি চাপ বলে নেবেন। আপনি পেশাদায়িত্বের সাথে সেটা হ্যান্ডেল করবেন যদি আপনি নিজে সৎ এবং নিরপেক্ষ, সেই সাথে প্রফেশনাল হন। আপনার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শেষ করব। আপনি ইউএন পিসকিপিং মিশনেও কাজ করেছেন, জি। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এগেইন মানে এই অসংখ্য পুরুষ অফিসার তো ইউএন পিসকিপিং মিশনে যান, তাদের কাছে হয়তো যুদ্ধের গল্প শুনতে চাই আমরা, আপনারা কতটা সেই সেপারেটিস্টদের কিংবা ক্রিমিনালদের ফেস করেছেন। কিন্তু নারী যারা যায় তাদেরকে আমরা জিজ্ঞেস করি সাধারণত এখনও যে নারী হিসেবে ইউএন পিসকিপিং মিশনটা কেমন, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। মানে সেইখানে গিয়েও কি আপনি নিজেকে নারী বোধ করেছেন, নাকি মানুষ বোধ করতে পেরেছিলেন? আমি বলি না, একটু আমি যখন মিশনে সিলেক্টেড হই, মিশনে আসলে আমি যেতে চাই নাই, কারণ নারী বলেই আমার আবার কিছু দায়িত্ব থাকে, যেমন সংসার থাকে, বাচ্চা থাকে, পারিবারিক, বিশেষ করে বাচ্চা। একজন মেয়ের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে সন্তান। তো আমি যখন যাই তখন আমার সন্তান, একজনের 4 বছর বয়স, একজনের 2 বছর বয়স। এ ধরনের বাচ্চা, এই বয়সী বাচ্চা রেখে মিশনে যাওয়াটা খুবই টাফ। কিন্তু প্রফেশনালিজম কারণে, কারণ আমি যখন এই পেশাতে এসেছি তখন তো আমি এই ধরনের চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ মোকাবেলা করব বিধায় বিশ্বাস করে আমার মতো প্রত্যেকটা নারীরাই এভাবেই বিশ্বাস করে এসেছে। তো আমি যখন মিশনে সিলেক্টেড হলাম এবং আমি 140 জন নারীকে নিয়ে কিন্তু হাইতি, সেটা আমেরিকা পার হয়ে যেতে হয়, আপনারা জানেন হাইতি অনেক দূর বাংলাদেশ থেকে। তো প্রথম চ্যালেঞ্জটা আমরা প্রত্যেকটা মেয়েরাই ফিল করেছি, আমাদের পরিবার এবং সন্তান। এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করে ডিল করেই কিন্তু আমরা যখন মিশনে যাই, কিন্তু তারপরে আমাদের ভালো কিছু পজিটিভ দিকও আছে যে আমি বাংলাদেশের পতাকা নিয়ে আরেকটা দেশে যাচ্ছি শান্তি প্রতিষ্ঠায়, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। এবং আমি বলবো এটা একটা ডিগনিটির জায়গাও আমাদের জন্য। হ্যাঁ, প্রাইডটা ডিফারেন্ট। তো আমরা ওখানে যাওয়ার পরে নারী হিসাবে আমি নারী কন্টিনজেন্টের কমান্ডার ছিলাম, তো সেখানেও নারী হিসাবে সিলেক্টেড হয়েছিলাম। কিন্তু আমরা যখন ওখানে কাজ করেছি তখন কিন্তু আমরা কোনো নারীর সাথে কাজ করি নাই, আমরা জনগণের সাথে কাজ করছি। তো জনগণের মধ্যে তো নারী পুরুষ সকলেই আছে। তো ওখানে যখন আমরা পিস বিল্ডিংয়ে কাজ করেছি তখন দেখেছি যে আমরা নারী বলে ওখানেও একটা অ্যাডভান্টেজ পেয়েছি। পাবলিক আমাদের খুব সুন্দরভাবে, অন্যান্য দেশও ছিল পুরুষ কন্টিনজেন্ট, কিন্তু তাদেরকে যতটুকু আস্থায় না নিতে পেরেছে আমাদেরকে আস্থায় নিতে পেরেছে। এবং তারা বাংলাও শিখে গিয়েছিল আমাদের কাছ থেকে, বিশ্বাস করবেন না, তারা অনেক বাংলা ছোট ছোট ওয়ার্ড, কমিউনিকেশন ওয়ার্ডগুলোও শিখে গিয়েছিল। তো তখন মনে হয়েছে যে ওরা যে আমাদের প্রতি একটা আস্থা পাচ্ছে, আমরা যে গিয়েছি পিসকিপার হিসাবে ওদের জন্য কাজ করছি, ওদের চোখে মুখে যে একটা প্রশান্তি এবং ভালোবাসা আমরা যেটা দেখেছি, তখন কিন্তু আমরা পরিবারকে ভুলে গিয়েছি যে আমরা যে ফেলে এসেছি আমার সন্তান। তখন ছোট ছোট বাচ্চাদের এই যে তারা পিছিয়ে পড়া, হ্যাঁ, মার্জিনালাইজ গ্রুপ বলেন, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ নানা ধরনের আছে, তো তাদের জন্য যখন কাজ করেছি তখন কিন্তু মনে হয়েছে না, আমি যে স্যাক্রিফাইস করেছি, পরিবারকে রেখেছি, তার থেকেও বড় কাজটা অন্য একটা পরিবারের জন্য আমি করছি, অন্য একটা মানুষের জন্য করছি। তো চ্যালেঞ্জ তো কিছু থাকেই। ইউএন মিশন তো খুব বেশি মানে এমন না যে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, ওখানে অনেক ধরনের ইস্যুস থাকে, এভরি মিনিট ইজ আনসার্টেন। হ্যাঁ, তো তারপরেও আমরা সবগুলো মোকাবেলা করেই কাজ করেছি, এই ভেবে যে সবচেয়ে বড় কথা আমরা বাংলাদেশের পতাকা এখানে নিয়ে এসেছি, বাংলাদেশের মান সম্মান বাড়াচ্ছি ইন্টারন্যাশনাল এরিনাতে। সেই সাথে হচ্ছে আমাদের অর্থনৈতিকও একটা ইস্যুস থাকে যে আমরা দেশের অর্থনৈতিক প্লাস পরিবারকেও আমরা অর্থনৈতিকভাবেও তো কন্ট্রিবিউট করছি। তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোকে আমরা মানে পজিটিভ অর্থে নিয়েই কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ যে 14 মাসের একটা কন্টিনজেন্ট পিরিয়ড শেষ করে আমরা সবাই এসেছি। কিছু ক্যাজুয়ালিটিস ছিল কারণ ওখানে কিছু চ্যালেঞ্জ ছিল, তারপরেও আমরা শেষ করে দেশে ফিরেছি। এবং এখনও যখনই ইউএন মিশনের বিষয় আসে, আমি সম্প্রতি এই মাসেই আমি হাইতি থেকে ফিরে আসলাম। আমাদের হাইতিতে নতুন করে কিন্তু দেখেন, আমরা যে বাংলাদেশে এত ভালো কাজ করেছি বিধায় হাইতিতে কিন্তু নতুন করে মিশন শুরু করছে জিএসএফ। আপনি গ্যাং সাপ্রেশন ফোর্স হিসাবে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে পুলিশের 3টা ইউনিট যাচ্ছে, আর্মি থেকে 5টা ইউনিট যাচ্ছে, নেভি থেকে 2টা ইউনিট যাচ্ছে। সো আমরা যে বাংলাদেশের মানুষ শুধু দেশেই না দেশের বাইরেও খুব ভালো করছি, সেই আস্থাটা রেখেই কিন্তু ইউএন থেকে আমাদেরকে আবারও সিলেক্ট করা হয়েছে। আমি রেকি টিএম হিসাবে যে সম্প্রতি জাস্ট 4 দিন আগেই ফিরে আসলাম হাইতি থেকে, তো বলবো যে এটা তো আমাদের অর্জন এবং আমার নিজেরও প্রাউড ফিল করেছি যে আমি সেখানে ভালো কাজ করেছি বলেই আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট আবারও ওখানে পাঠিয়েছে, মানে আমাদের আসলে ফিল্ডের কী অবস্থা এটা বুঝে আসার জন্য। আমরা শেষ করব, একটা শেষ প্রশ্ন করতে চাই, একটু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন কিংবা বলতে পারেন একটু ড্রিম ওরিয়েন্টেড কোয়েশ্চেন। বাংলাদেশ পুলিশ কি কখনো নারী আইজিপি পাবে? আসলে ভবিষ্যৎ তো আমরা কেউই বলতে পারি না, তবে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী নারী হয়, স্পিকার নারী হন, ডিসিএসপি যেটাও কখনো কেউ কল্পনা করেনি, ঢাকা জেলার এসপি নারী হবে, ডিসি নারী হবে, বা শুধু এরকম আরও অনেক উদাহরণ আছে। তো নারী আইজিপি আমাদের পার্শ্ববর্তী দেশেও পেয়েছেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না, যদি নিশ্চয়ই যোগ্য সিনিয়র অফিসার থাকে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে এটা সম্ভব, আমরা নারী আইজিপি পেতে পারি। শামীমা পারভীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। অনেকগুলো বিষয় আলোচনা করলেন, খোলামেলা আলাপ করলাম। আপনার সাথে নিশ্চয়ই অন্যান্য বিষয়েও কোনো একদিন আবারও বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের সাথে অনেক কিছু, বিশেষ করে আমাদের পুলিশের বিষয়গুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনাদের এই ধরনের ইনিশিয়েটিভকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ।
কথা বলছিলাম বাংলাদেশের ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন, যিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার সাথে বেশ খোলামেলা আলোচনা হলো পুলিশের সুখ দুঃখ আলোচনা নিয়ে, এবং তার মতো আমরাও প্রত্যাশা করি যে পুলিশ সত্যিকার অর্থেই মানুষের বন্ধু হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।